দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম জামাতের আমিরের সাম্প্রতিক একটি বক্তব্য দিয়ে, জানিয়ে রাজনৈতিক মহল এবং সচেতন মহলে বেশ তর্ক বিতর্ক হচ্ছে। তিনি বলেছিলেন যে দেশে পরীক্ষিত দুটো দেশপ্রেমিক শক্তি আছে, যার একটি সেনাবাহিনী এবং আরেকটা হচ্ছে জামাত ইসলামী। তার এই বক্তব্য আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য বলে মনে হয়েছে? আমি একটু বিস্মিত হয়েছি। মানে জামাতের অনেক সমালোচনা আমরা করি, কিন্তু জামাত কথাবার্তায় বেশ সংযত ছিল, আচরণেও সংযত ছিল। 5 আগস্টের পরবর্তী কর্মকাণ্ডের কথা বলছেন? না, অনেক আগে থেকেই 5 আগস্টের পরেও ছিল। কিন্তু ইদানিং যেরকম হয়েছে যে কিছু কিছু কথা হয়তো অনেক কথা এখন বলতে হচ্ছে, আগে অত বলতে হতো না। তো বেশি কথা বললে কিছু কিছু তো বুক ফসকে বেরিয়ে যায়, ভুল হয়ে যায়, সেরকমভাবেও আমি এটাকে চিহ্নিত করতে পারি। কিন্তু এই কথাটা যেমন বলবেন, আমি এটা কথা বলছি, আগে যেমন বলেছেন আওয়ামী লীগকে যদি আল্লাহ মাফ করে দেয়, শুরুর দিকে যখন তিনি বলেছিলেন, তো তখন এটা হতে পারে আল্লাহ মাফ করে দিলে আমরাও দিলাম। আসলে আমরা তো দিতে চাই না, জনগণ তো দিতে চায় না, আল্লাহর উপর কেন দোষ চাপাচ্ছেন। তো এগুলো মানে মেজারমেন্ট অফ ডিগ্রি। কিন্তু এখন যেটা বললেন, দুইটাই শক্তি আছে, মানে এই দিয়ে বাকিদেরকে কি বললেন তিনি। আমি আমার দল নাগরিক ঐক্য, আমরা একটা জোটে আছি গণতন্ত্র মঞ্চে, আমি ডিমান্ড করতে পারি যে এই সরকার বিরোধী আন্দোলনের ডে 1 থেকে লাগাতার শেষ দিন পর্যন্ত আমরা ছিলাম। বিশেষ করে 7 জানুয়ারি ভোটের নামে যে প্রহসন হয়েছিল, তারপরে মাঠ খালি ছিল, আমরাই ছিলাম, কেউ ছিল না। এখন দেশপ্রেমিক কী দিয়ে উনি বলবেন তা তো ওনার ডেফিনিশন ওনার কাছে, কিন্তু আমরা মনে করি যে আমরা যাই করেছি দেশের জন্যই করেছি। জামাত ইসলামকে কি আপনি দেশপ্রেমিক বলবেন নাকি? মানে 71-এ তাদের ভূমিকা বিবেচনায় নিও যে দল দেশের স্বাধীনতা চায়নি, স্বাধীনতা আসবার পরে সেই স্বাধীনতাকে স্বীকার করে যাই, তাকে দেশপ্রেমিক বলা যায় না। তো কিন্তু অনেকগুলো বছর পার হয়েছে, এখন তারা নতুন করে ভাবে কিনা, মূল্যায়ন করে কিনা। আচ্ছা, মানে এই বছর যেমন তারা শহীদ মিনারে গেল, জাতীয় স্মৃতিসৌধে গেল, তো এর আগেও তো গিয়েছে, জামাত থেকে যখন মন্ত্রী হয়েছে তখনও তো গিয়েছিল। না, সেটা তো মন্ত্রী সবার সিদ্ধান্ত অনুযায়ী গেছে, দলগতভাবে গেছে বলে আমার তো মনে পড়ছে না। আচ্ছা, কিন্তু এখন যে গেল শুধু দলগতভাবে, তারপরে দল এটা একটা বিজয় দিবস বলে স্বীকার করছে। এ নিয়েও বিতর্ক করা যেতে পারে, এই আবার কিসের বিজয় ইত্যাদি হয়তো, কিন্তু যেটা ট্র্যাডিশনালি অ্যাকসেপ্টেড সেই হিসেবে যদি ধরি, তাহলে স্বাধীনতার বিজয় উপলক্ষে তারা আনন্দ করছে। আপনি যাকে পরিবর্তন হিসেবে দেখতে চাচ্ছেন, এটা একটা ভালো সাইন, এটা বলবো আমি। এর পরবর্তীতে বিএনপির রুহুল কবির রিজভী তিনি একটি প্রশ্ন রেখেছিলেন যে জামাতের উদ্দেশ্যে যে 71-এ আপনাদের ভূমিকা কী ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন। তো আপনার কাছে কি হঠাৎ করে মনে হচ্ছে যে মানে একটা সময় তো আওয়ামী লীগের ন্যারেটিভটা ছিল যে স্বাধীনতার চেতনা বহনের ধারক এবং বাহক একমাত্র আওয়ামী লীগ, বিএনপি কি এখন সেই ন্যারেটিভের দিকে চলে যাচ্ছে, এবং এই ধরনের যদি বক্তব্য দেয় সেটাকে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বেশ সহজ হয়ে যাবে নাকি? না, আমি এরকম করে কমেন্ট করব না। আর আমি একটা কথা আমি বলি, জি, সেটা হচ্ছে খুব লুজ কমেন্ট করার আমি খুব বিপক্ষে, আগে থেকেও করিনি অবশ্যই। আর বর্তমান সময় কি হয়েছে, 5 আগস্টের পরে পরিস্থিতিটা এমন হয়েছে, এখন আচরণ উচ্চারণ যদি সংযত না হই, তাহলে আমাদের রাজনীতির যে সংস্কার হওয়া উচিত, রাজনীতি যে পরিচালিত হওয়া উচিত, রাজনীতির মধ্যে যে একটা নন্দন তত্ত্ব থাকবে, মাধুর্য থাকবে, সৌকর্য থাকবে, এগুলো কোনোদিনও আসবে না। তো সেই অর্থে আমি বলছি, এই জামাত ইসলামকে নিয়ে তো বিএনপি অনেক দূর গেছে, এবং তাদের যে ঐক্যটা ভেঙে গেল, বিরোধী জোট যে ভাঙলো, কোনো ন্যারেটিভ নেই, তার পক্ষে কেউ কোনো যুক্তি দেখায়নি। এই জন্যে আমরা থাকতে পারলাম না। না বলাতে আপনাদের রাজনৈতিক অবস্থা তো আগের মতোই আছে, যে তাদের সাথে ঐক্য করা যায়, যেহেতু এটিকে কন্ট্রাডিক্ট করে অ্যাকশনটা দেননি। আমি জানি না বিএনপি করে কী ভেবে এটা করলো, তারপর ধীরে ধীরে তারা ডিস্ট্যান্স করলো বলা যায়। এমন না যে ওই জোট আমরা ভেঙে দিলাম, এখন থেকে আমরা যে যার মধ্যে চলবো, এরকম করে বলেননি। ভেতরে ভেতরে কোনো মন কষাকষি হতে পারে, অন্য কিছু হতে পারে, আমি জানি না। সেপারেট হয়ে যাওয়ার পরে আন্দোলন যখন হলো, তখন তাদেরকে সাথে দিল না, কিন্তু যুগপৎ আন্দোলনের মধ্যে তারা থাকলো।
তার মানে একদম টোটালি ছেড়ে দিলেন না আপনি। তারপরে যে ঘটনাগুলো চললো, সেখানে জামাতকে 5 তারিখের পরে খুব এক্সট্রা ফোকাস দেওয়া হলো। আমি এই কথার শব্দটা সবসময় বলবো, কারা ফোকাসটা দিল? গভর্নমেন্ট ফোকাস দিল। এখন গভর্নমেন্ট যে ফোকাসটা দিল, সেই ফোকাসের সময় আপনার রিয়াকশন কী ছিল? তখন আজকে যেভাবে কথা বলছেন সেভাবে তো কথা বলেন নাই। বিএনপির কথা বলছেন? হ্যাঁ, এই কারণে বিএনপি অনেক সময় বিএনপির কথায় পাবলিক কনফিউজ হচ্ছে। তারা হঠাৎ করে বলে ফেললো যে 3 মাসের মধ্যে ভোট দিতে হবে। মানুষ সমর্থক যারা, তারাই সাইলেন্টলি রিয়াক্ট করলো, এটা কোনো কথাই হলো না। তখন তারা আবার কথা বদলায় বললো যে 6 মাস দেব। এটাও বোঝা গেল যে মানুষ এটা অ্যাকসেপ্ট করছে না। তখন তারা বললো যৌক্তিক সময় দেব। এখন মানুষ এটাকে মেনে যাচ্ছে, এটা কোনো ব্যাখ্যা হয়নি। ঠিক একইভাবে এইখানে যেরকম তাকে বললো যে আপনার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা কী ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন কমান্ডার ওয়ার্ডে যুদ্ধ করেছেন, এই প্রশ্নগুলো তো কোনো নতুন নয়, আগেরই প্রশ্ন। এবং এইটা দিয়ে যদি কেউ দেশপ্রেম সম্পর্কে তাদের কথা বলে, তাহলে এই দেশপ্রেম কি এখন বন্ধ হলো? যখন আপনারা একসাথে আন্দোলন করেন তখন কী ছিল? বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভ ইজ নেভার ক্লিয়ার। তার রাজনৈতিক অবস্থানগুলো পরিষ্কার হয় না, আমার কাছে হয় না। কিন্তু বিএনপি দেশের অনেক বড় পার্টি, দেশের গণতান্ত্রিক আন্দোলনে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে তাকে লাগে, তাকে ছাড়া এটা হয় না। মানুষ এখনও যদি ধরেন 1 মাসের মধ্যে ভোট হয়, তা আমি মনে করি বিএনপি জিতবে। তবে দ্যাট ইজ দ্য মোস্ট পপুলার পার্টি। 1 বছরের মধ্যে হলে হয়তো জিতবে, তবে কীরকম জিতবে তা বলতে পারবো না। আচ্ছা, মানে ইতিমধ্যে এমনিতেই সময় যত যায় তখন 1 নম্বরেরই মার্ক কাটা যায় বেশি, নিচে যারা থাকে তাদের মার্ক কাটা যায় না। মানে এই এক্সপিরিয়েন্স এই বিলে সময় যত করাবে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ কি বেশি তৈরি হবে? আমি না আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তো বলবো না। আওয়ামী লীগ এরকম একটা বিপদে পড়েছে যে তাদেরকে ডেকে বসিয়ে দিলেই মানুষকে তো অ্যাকসেপ্ট করতে হবে। মানুষ বিএনপিকে আওয়ামী লীগ একটা লুটেরা দল মনে করে, ডাকাত দল মনে করে। ভোট আওয়ামী লীগের নাকি একটা ভোট ব্যাংক আছে, 20% 25% হোক, সে থাকতেই পারে। আচ্ছা, আগে আপনার 33%, 35% ছিল, এখন 15% হলো। এটাকে আপনার ভোট ব্যাংক আছে বলে বলবেন, এটা মানবে না। তো এখন আমাকে যদি বলতো তোমার ভোট ব্যাংক করতো, তোমার কোনো হিসাব আছে? আমার হয়তো 15 নাই, সেই হিসেবে তো আওয়ামী লীগ আমার চেয়ে অনেক বেশি জনপ্রিয় দল, তা কিন্তু নয়। মানুষ আমার দল সম্পর্কে এই সমালোচনা করবে না, কিন্তু তাদের সম্পর্কে করছে। তারপরেও ওই লোকগুলো তাদের সাথে আছে, প্র্যাকটিস হিসেবে, ঐতিহ্য হিসেবে আছে। বিএনপি আর জামাতের এখনকার যে সম্পর্ক, তাকে আপনি কোন শব্দে মূল্যায়িত করেন? মানে একে কি শুধু মনোমালিন্য বলা যাবে, নাকি বলা যেতে পারে যে রাজনৈতিকভাবে দুটো দল সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে? কোনো ব্যাখ্যা তো পাইনি, কেন বলবো? আচ্ছা, আমি গতকালই দেখছিলাম যে আওয়ামী লীগের একজন নেতা, গাজীপুরের ঘটনা, তিনি মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে গ্রেফতার করা হলো এবং তার গ্রেফতার ঠেকানোর জন্য জামাতের অন্তত 100 জন কর্মী সমর্থক তারা থানায় যে ভিড় করলেন। ভবিষ্যতে কি আপনি জামাতের সাথে আওয়ামী লীগের কোনো কোয়ালিশনের সম্ভাবনা দেখেন নাকি, যেহেতু বিএনপির সাথে এখন মনে হচ্ছে যে মনোমালিন্য চলছে? আবার বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে জামাতের কোনো কোয়ালিশন আপনি দেখেন নাকি? মানে এটা বা আওয়ামী লীগের পুনর্বাসনে জামাত কোনো ভূমিকা রাখবে বলে আপনার কাছে মনে হচ্ছে নাকি হঠাৎ? এটা হলো কীরকম, মমতা ব্যানার্জি সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছেন, কিন্তু এইবার উনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বললেন। ওইখানে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতিত হচ্ছে এবং জাতিসংঘের একটা টিম আসা দরকার। কোনো যুক্তি নেই, এখানে এরকম কিছু হচ্ছে না, সবাই জানে, উনিও জানে আমি মনে করি। তারপরে বলল কেন? এটা হলো তার ভোট ব্যাংকে অ্যাড্রেস করা হলো। সবাই বলছে এটা, যেহেতু হিন্দুরা তার, মুসলমানরা তাকে ভোট দেয়, সেজন্য আগে ওইটা করতো। এখন মনে হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুরা ভাবছে যে দিদি তো কিছুই করে না আমাদের জন্যে, অতএব ওইটা অ্যাড্রেস করলো। মানে গণতান্ত্রিক রাজনীতিতে এই ধরনের নৈতিক স্খলনের সুযোগ থাকে, কারণ ভোটটাই তো বড়। আলটিমেটলি রাজনীতির প্রশ্ন হলো রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। তো রাষ্ট্র ক্ষমতা কীভাবে আসবে? ভোটে জিতলে। তাহলে ভোটের জন্য ভোট ব্যাংক ঠিক রাখতে হবে, বাড়াতে হবে, সেই হিসেবে এটা বলে থাকতে পারে। আমাদের তো সেই রকম কোনো ক্রাইসিস নাই। আওয়ামী লীগের ভোট ব্যাংক কমেছে একটা, আমি বলছি কমেছে মানে খুব সিরিয়াসলি কমেছে।
এটা বাড়াবার জন্যে তাকে এই 15 বছরের শাসনের একটা যৌক্তিক বয়ান তৈরি করতে হবে। এটা পারবে না, কারণ তার পিয়ন 400 কোটি টাকার মালিক হলো, নিজে বলেছেন শেখ হাসিনা। কী বলবেন যে আমি এইভাবে হয়েছে, সে এই ব্যবসা করেছিল, একটা মানে তার ইনকাম রিসিভ বানিয়ে দেখাতে পারবে, তাই ব্ল্যাক মানি প্রমাণ হবেই। তার পুরা পরিবারের নামে মামলা হয়েছে। এখন টিউলিপ সিদ্দিকীকে একজন বাংলাদেশি ব্যবসায়ী ওখানে বিনা পয়সায় একটা ফ্ল্যাট দিয়েছেন, এটা বলছে। এমনি এমনি বিনা পয়সায় ফ্ল্যাট দেয়, কাউকে বোঝাতে পারবেন? রাজনীতি তো মানুষকে নিয়ে, মানুষকে পক্ষে থাকতে হবে। মানুষ আপনাকে সমর্থন করলে আপনি দল করতে পারেন, শক্তি অর্জন করতে পারেন। মানুষ যদি মনে করে ওরা সব চোর, কে তাকে টেনে আনছে ডাজন্ট ম্যাটার। ইভেন বিএনপিও যদি টানে, আওয়ামী লীগে টেনে আনতে পারবে না। এমনি বলে না, যুদ্ধের ময়দানে পরাজিত সৈনিককে দিয়ে সেকেন্ড ব্যাটল করা উচিত না। ডেড হর্সের পেছনে কেউ বাজি লাগায় না। যে হর্স মানে হেরে গিয়ে প্রমাণিত তার উপর লাগায় না। শেখ হাসিনা পরাজিত, বিধ্বস্ত, উনি উঠে দাঁড়াতে পারবেন না, তাহলে তার পেছনে বাজি রাখবে কি? এখন যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে আওয়ামী লীগের মধ্যে সেনার একটা এলিমেন্ট দাঁড়িয়েছে, একটা ভালো শক্তি, ভালো নেতৃত্ব আসছে, তাহলে সে বলছে আমরা যাই করেছি মাপ চাই, ভুল হয়ে গেছে, আমরা আর করবো না, আমরা এখন থেকে এই পথে চলবো। মানুষ ওইটার দিকে তাকিয়ে দেখতে পারে, ওইটা ভাবতে পারে, আমি মনে করছি। তো ওই রকম বলা, শেখ হাসিনা জীবিত থাকতে হবে না। ইদানিং রাজনীতির মাঠে বেশ বড়সড় আকারে একটা কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে রাজনৈতিক মতৈক্য। এবং তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তী সরকার তারাও বলছে যে অমুক কাজ সম্ভব যদি রাজনৈতিক মতৈক্য থাকে। তো খুব সহজ সরল একটা প্রশ্ন, মতৈক্য বলছেন ঐকমত্য, ঐকমত্য বা রাজনৈতিক ভাবে একমত হওয়া, কনসেনসাস। হ্যাঁ, তো বাংলাদেশের রাজনীতিতে কি সেটা আদৌ সম্ভব নাকি? মানে আমি যদি ধরে নেই বিএনপি জাতীয়তাবাদী চেতনার ধারক এবং বাহক, বাম দলগুলো তারা হয়তো অন্য একটা চেতনা ধারণ করছে, ইসলামী দলগুলো তারা বলুক না বলুক তারা হয়তো শরিয়া ভিত্তিক আইনের দিকে যেতে চায়। এ ধরনের নীতির যখন এত বেশি মানে একজন এক এক জায়গার নীতিতে, তখন ওই ঐক্যমত কি সম্ভব নাকি? না, বাংলাদেশে বিভাজন বেশি এবং এগুলো পোল সাপোর্ট। খেয়াল করবে যে থিওরিটিক্যাল ডিবেট আলোচনা করে নিষ্পত্তি কম হয়, মানে কিছু কিছু বিষয়ে যে প্র্যাকটিস লাগে। থিওরিটিক্যাল কোনটা বলছি আমি, ধরেন কতগুলো মানে এক্সিওম টাইপের। কোপারনিকাস বলে, প্রায় জায়গায় বলি, কোপারনিকাস বললেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, মানে একদম প্রচলিত বিশ্বাসের বাইরে চলে গেল পুরোটা, একলা উনি। এখন তো মেজরিটি মাইনরিটি দিয়ে এটা ডিসাইড হবে না, ওটার ফাঁসি হয়ে গেল। যাই হোক, অনেক কিছু হয়েছে সেটা আমরা জানি, কিন্তু আলটিমেটলি এটা সারভাইভ করলো। তো এইখানে গণতন্ত্র মানে কেবল মেজরিটি মাইনরিটিতে না, সত্য মিথ্যার লড়াইটা সবার উপরে, এবং সেই লড়াইয়ে গণতন্ত্র সত্যের পক্ষে থাকবার কথা। সেই রকম করে যদি দেখেন, তাহলে এইটা আপনি হ্যাঁ আমাদের সমাজের দোষ দেবেন, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, ট্রাম্প বাইডেনের ঐক্য হবে বলে মনে করেন? ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টি এক হয়ে যাবে মনে করেন? লেবার পার্টি কনজারভেটিভ পার্টি এক হবে মনে করেন? কখনো হবে না। নীতিগতভাবে তো দলগুলি কাছাকাছি, ইউরোপ আমেরিকাতে। ওরা জাতীয় ঐক্যের প্রশ্নে এক থাকে। আমাদের এখানে ওই জিনিসটা গড়ে উঠে যে আমরা জাতীয় ঐক্যের পেছনে ঐক্যবদ্ধ হতে জানি না। এইবারও যেটা হলো, হ্যাঁ এখন আগরতলাতে এরকম করে আমাদের কনসুলের অফিসে আক্রমণ করা হয়েছে, ডেপুটি হাই কমিশনার অফিস বা যেটাই হোক, কনসুলের অফিস একটা শাখা, তার বিরুদ্ধে সমস্ত মানুষ একসাথে হয়েছে, সব রাজনৈতিক দলগুলো বলেছে। আমি এরকমও মনে করি, ধরেন ভারতের সেনা কোনো একটা বর্ডারে আক্রমণ করেছে, বড় হোক ছোটো হোক, একটা স্কার্মিশ হয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষ বেরিয়ে যাবে, অস্ত্র দাও, যুদ্ধ করবো, এইরকম স্পিরিট আছে দেখি। কিন্তু যুদ্ধ তো শেষ পর্যন্ত ভারতের সাথে আমরা করে জিততে পারবো না। ওই সেন্স কোনোদিন আসবে, নিশ্চয়ই আসবে। যখন আসবে তখন যে জাতীয় ঐক্যকে আমি মনে করছি গড়ে তুললাম সলিডলি, এটা কোনো কাজে লাগবে না। আপনি ফিলসফিক্যালি মানুষের মনের দিক থেকে তাকে মানসিক শক্তি দেওয়ার জন্য এটা খুবই প্রয়োজনীয়, এবং ভারতকে এটা বোঝাতে হবে যে আমরা আমাদের স্বার্থের সপক্ষে ঐক্যবদ্ধ আছি, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ আছি। সেইটার একটা ডেমনস্ট্রেশন হিসেবে আপনি দিতে পারেন, কিন্তু তবু আমরা ইউরোপ আমেরিকার লেভেলে জাতীয় ঐক্যবদ্ধে যেতে পারিনি। ভারতের প্রসঙ্গ যেহেতু আসলোই, সম্প্রতি সুখরঞ্জন বালির কিছু ইন্টারভিউ আমরাও করেছিলাম, এবং তিনি বলছিলেন যে
বিজিবির উপস্থিতিতে বিএসএফ এর হাতে তাকে তুলে দেওয়া হয়। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকেও ভারত থেকে তিনি এসেছেন। আপনার কাছে কি এরপর একটা মহল বলছে যে বাংলাদেশে হাসিনার আমলের যে ধরনের গুম খুন ছিল তার পেছনে ভারত সরকারেরও হাত থাকতে পারে? আপনার কেমন মনে হয়, এটা কি কোনো কনস্পিরেসি থিওরি? তো গুম বলবেন আপনি নাই, সে অনেকগুলো বছর পরে জানলেন, তার মধ্যে তো ভারত ছিলই। বাংলাদেশ গভর্নমেন্ট তার একটা সিটিজেনকে তার হাতে তুলে দেবে এরকম কোনো চুক্তি তো নাই, না তাকে জেলে রাখবে সেরকম কোনো চুক্তি তো নাই। তাহলে নিশ্চয়ই ভারত ওই কাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করেছে। ঠিক একইভাবে সালাউদ্দিন সাহেব হেলিতেলি না, উনি বিএনপির মতো একটা বড় দলের জয়েন্ট জেনারেল সেক্রেটারি। তো তারা জিজ্ঞেস করেনি তাকে, উনি পরিচয় বলেননি, সেটা চেক ব্যাক করতে পারে না, করলে তো তাকে ছেড়ে দেওয়ার কথা। আপনার তো মনে আছে না, ফরহাদ মাজার সাহেবকে ধরে নিয়ে গেছিল না ওরা, বর্ডার পারি করি তার কি চলে গেছে, ফেরত দিয়েছে। কেন দিল? ওটা দিল এটা দিল না কেন? তার মানে হচ্ছে ইট ইজ বিটুইন দি টু গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট নিশ্চয়ই এটার ব্যাপারে কঠিন হয়েছে, এটার ব্যাপারে লিনিয়েন্ট হয়েছে, অতএব তিনি ছাড়া পেয়েছেন। এটার ব্যাপারে তো সে বলেছে তাদেরকে যে তাকে ছেড়ে দাও, ওকে তো দরকার নেই, ছেড়ে দিয়েছে, এখানে দেয়নি। তো এই সম্পর্কের উনি যতদিন ছিলেন ততদিন এটা খুবই সুখের সম্পর্ক। when she is not here তখন এই সম্পর্ক সুখের থাকতে পারে না। এখন ভারত তার নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে, নিজস্ব উদ্যোগে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করে, ভারতের স্বার্থ কি থাকবে? আমি প্রথম দিকে বলবো, আমি প্রথম দিকে মনে করতাম যে বাংলাদেশের স্বার্থ হচ্ছে তাদের উদ্যোগী হওয়া দরকার, কিন্তু আমি দেখছি বাংলাদেশ সরকার উদ্যোগী হচ্ছে না। বাংলাদেশ সরকার সবসময় এই কথা বলছে আমরা ভালো সম্পর্ক চাই, গেস্টার ঠিক আছে, কিন্তু দুই কদম এগিয়ে গিয়েও বললে তা হয়তো তারা মনে করছে ওরা দুর্বলতা ভাববে, তাই যাচ্ছে না। ভারত প্রসঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে বাংলাদেশও তো হয়তো দুই কদম আগাতে পারে, এবং একটা বলছিলেন যে ভারত সরকারের সাথে হাসিনার যতদিন সম্পর্ক ছিল ততদিন মনে হয়েছিল আসলে সুখের সংসার। তো এমন একটা প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। আপনার যদি এখন পর্যন্ত ভারত থেকে কেউ কোনো উত্তর দেয়নি, আপনার কি মনে হয় যে এই চিঠি চালাচালি করে এটার কোনো সমাধান আদতে আসা সম্ভব হবে? না, ওটা যদি হতো না তাহলে আগে থেকেই ভারতের পক্ষ থেকে একটা পজিটিভ টোন থাকতো। এটা তো এই সরকারও নিশ্চয়ই বুঝে যে কোনো পজিটিভ কিছু আসবে না। আজ পর্যন্ত এটা হয়নি, তবু সরকারকে বলতে হচ্ছে, সেটা কারণ যে আমরা দেখাতে চাচ্ছি যে আমরা অ্যামিকেবলি সেটেল করতে চাই। আর এও তো সত্যি যদি অ্যামিকেবলি নাই হয় তাহলে আমরা কীভাবে করবো তা তো আমি জানি না। ডক্টর ইউনূস হয়তো জানেন, কিন্তু আমার সন্দেহ উনি জানবেন কোত্থেকে। আমি ওই দেশেই আছি, এত বছর ধরে রাজনীতি করছি, আমিও তো সেক্টরগুলো জানি। উনি এর বাইরে নতুন সেক্টর তো বা ফ্যাক্টর তো ডেভেলপ করাতে পারবেন না। তারপরেও ডিপ্লোম্যাটিক ম্যানুভারিংয়ের জন্যে হয়তো এটা করছেন, দেখাতে যাচ্ছেন আমি একদম টু দি লাস্ট চেষ্টা করছি তার সাথে এটা করার জন্যে। তারপরে উনি তারপর যে যুদ্ধ লাগিয়ে দেবে তাও বলছি না, উনি হেগে গেলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, মামলা করলেন। সেইখান থেকে যদি রিকোয়েস্ট করে যে ওই আসামিকে ফেরত দাও, তখন ইন্ডিয়া কী করবে? তখন হয়তো আপনি সম্ভাবনা একটা দেখেন। আমি বলছি যে একদম পথটা পুরো ক্লোজড হয়ে গেছে সেরকম না। আর রাজনীতিতে না কখনোই দরজা বন্ধ হয়ে গেছে পারতপক্ষে না ভাবা ভালো। শেষ কথা বলে কিছু নেই। হ্যাঁ, শেষ কথা বলে কিছু, আমি ট্রাই করে একটা পথ বেরিয়ে যেতে পারে। কীভাবে শাহাবুদ্দিনকে এনে আমরা প্রেসিডেন্ট বানিয়ে দিলাম, দিয়ে আবার তাকে তার পোস্টে প্রধান বিচারপতি পদে ফিরিয়ে দিলাম, এটাও তো সম্ভব হলো কনস্টিটিউশনালি, নোবডি চ্যালেঞ্জড। কীভাবে ইন্ডেমনিটি বিল 1/3 পাস হয়ে হলো, বিচার হলো। তো এরকম কিছু জিনিস বেরোতেই পারে। সেই অর্থে আমি বলছি না চূড়ান্ত করে ওরকম যে আমরা যুদ্ধ লাগিয়ে দেবো কিছু, ওটা বলছি না। ভারতের সাথে স্পাইট অফ এভরিথিং সম্পর্ক ভালো চাই, যেহেতু চতুর্দিকে তারা এমনি দরজা ঘুরলেই যার সাথে লাগে তার মুখ দেখলেই যদি আমার বিরক্ত লেগে যায়, তাহলে আমি চাইবো যে হয় ভাই তোর মুখটা ভালো করে সাজা, অথবা আমি চাইবো যে আমার দৃষ্টিভঙ্গিটা বদলায়, যে ওকে দেখলেই আমার বিরক্ত না লাগে। একটা তো করতে হবে, বাস করতে হবে। যেহেতু আমরা জুলাই যে গণঅভ্যুত্থানটা হলো, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, তার একটা বড় স্পিরিট ছিল, আমরা বলেছিলাম যে কোটা না, আমরা মেধা চাই। তো এরপর তো সরকারের বিভিন্ন পজিশনে বিভিন্ন নিয়োগ হয়েছে, তার কতটুকু আপনার কাছে মনে হয়েছে মেধার ভিত্তিতে আর কতটুকু কোটার ভিত্তিতে? তার কারণ সম্প্রতি আমি দেখলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক
নিয়োগের ক্ষেত্রে তিনি পরীক্ষা অংশগ্রহণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে তাকে আনা হয়েছে এবং তিনি শর্ত পূরণ করেননি, তাদের যে স্বাভাবিক শর্তগুলো রয়েছে, এবং পরবর্তীতে জানা গেল যে তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তো আপনার কাছে কি মনে হয় যে সব ক্ষেত্রেই মেধার মূল্যায়ন হচ্ছে, নাকি এখন ওই কোটা সব ভিত্তিক যা ক্ষেত্রে ছিল? তো নিশ্চয়ই হচ্ছে না, এটা করে আলোচনার দরকার, কিন্তু কতখানি হচ্ছে আপনার ধারণা কি কতখানি হচ্ছে এখনো কোটা? এটা তো আমি বলতে পারবো না। এটা মানে ধরেন 100টা কেসে স্টাডি করলে তারপর আমি বুঝতে পারতাম, অথবা ঠিক আছে 100টা করলাম না, আমি 40টাই করলাম, সেটা করে আমি বুঝতে পারতাম, কিন্তু তা করি। আর ওটা করবার জন্যে শুধু পত্রিকায় নিউজ দেখলেই যথেষ্ট হয় না, ইন্টারভিউ থেকে শুরু করে কি কি ঘটেছে, কেন হলো না, অথরিটিরও একটা জবাব চাই। ওটা করি বলে আমি সেরকম বলবো না, তবে আমি মনে করি বহু ক্ষেত্রেই মেধার মূল্যায়ন হয়নি, এবং সেটা সবসময় এরকম নয় যে গভর্নমেন্টের একটা কোনো পলিটিক্যাল বায়াস আছে বলে করতে পারিনি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ওই ক্যাপাবিলিটি এখন পর্যন্ত হয়নি যে তারা মেধা জাজ করতে পারে। নাকি এমন হচ্ছে যে কিছু পলিটিক্যাল প্রেসারে গভর্নমেন্ট মাথা নত করছে? না, পলিটিক্যাল প্রেশার তো আছে, সেটা কীরকম, ধরেন স্কুল বা কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, এটা তো বিএনপি জামাত বলতেছে, তাই শুনতেছে গভর্নমেন্ট, তার বাইরে তো হচ্ছে না মোস্ট অফ দি কেসেস। এরকম ধরেন যে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর নিয়োগের সময় এটা করতে পারিনি, কিন্তু স্কুলের গভর্নিং বডি তো বেধড়ক এটা হচ্ছে, এটা মারামারি হচ্ছে পর্যন্ত, এগুলো চলছে। আবার সচিবালয়ের নিয়োগের ব্যাপারটা কি হচ্ছে তা সবাই বুঝতেই পারছে না, কারণ ওখানে তো আগের প্রেতাত্মাগুলো রয়ে গেছে। আবার ধরেন ইলেকশন কমিশনে যেটা নিয়োগ করলো, এইখানে উপরে কোনো চাপ বাইরে চাপ এরকম মনে হয়নি। ওই জন্য আমি বলছি যে ওরকম একটা যদি টিম সবগুলো দেখে তারপরে বলে, তাহলে সেটা হতে পারতো। নির্বাচন কমিশনের প্রসঙ্গ থেকে মনে পড়ল যে খসড়া ভোটার তালিকা হলো, এবং একটা সময় বিএনপি সহ অন্যান্য কিছু কিছু রাজনৈতিক দল বলছিল কবে নির্বাচন দিবেন, কবে নির্বাচন দিবেন। এখন তো ইউনূস সরকার বলছে আমরা তো ট্রেনে আছি, দেখেন অনেক কিছু করে ফেলেছি। তো এর মধ্যে নির্বাচন কমিশন একটা কথা বলেছে যে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করব, যার বিরোধিতায় বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলছেন যে তার কোনো প্রকারের কোনো প্রয়োজন নেই এবং একটা অনেকটা অ্যাবসার্ড। আপনার কাছে কি মনে হয় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মানে এই হালনাগাদ করার যে প্রক্রিয়াটা, এটার কি প্রয়োজন আছে নাকি? খসড়া ভোটার তালিকা তো হয়েছে, হালনাগাদ করতে হয় এটারও প্রয়োজন আছে। বাড়ি বাড়ি গিয়ে করতে হয় কিনা এটা বিতর্ক হতে পারে। আচ্ছা, বাড়ি বাড়ি গিয়ে করতে ধরেন এক্সট্রা 2 মাস সময় লাগলো, এমন যদি হতো যে ওই হালনাগাদ না করবার করে 2 মাস আগে ভোট দেওয়া যেত, তাহলে আমি বলতাম না এটা করার দরকার নেই। কিন্তু এমনিতেই অন্যান্য কাজকর্ম করতে গেলে এরকমই 2 মাস সময় আমার লাগবেই, এবং সেই 2 মাস সময় নির্বাচন কমিশনের স্টাফদের বসে থাকতে হচ্ছে, তো তারা ওই কাজ করবে। মানে এই বলছি যে আমাদের দেশে কিন্তু অলওয়েজ হাফ ট্রুথ দিয়ে আমরা তর্ক করছি, পুরো ফ্যাক্টগুলো জানছিও না। এইখানে আমি এই ব্যাপারটাকে এই কারণে খুব বড় করতে চাচ্ছি না, এবার সাথে সাথে একটা স্টেটমেন্ট দেওয়া না এটার পেছনে মতলব আছে এই ওই, কী মতলব থাকতে পারে? 2 মাস পরেও যদি ইলেকশন দিতে 2 মাসের মধ্যে উনি এমন কি করে ফেলতে পারবেন যে যাতে বিএনপি বা যে কোনো পার্টি যে উদ্বেগ প্রকাশ করছে তার ধ্বংস হয়ে যেতে পারে, এরকম কি আছে? আপনি বোধহয় খেয়াল করেছেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে জনসংযোগের কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমি এর মধ্যে আবার বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্যের কথা শুনছিলাম, যখন এক ধরনের রূপরেখা দিল তখন তিনি বলছিলেন যে 4 থেকে 6 মাসের মধ্যে তো নির্বাচন সম্ভব, এত দেরি করার কারণ কি? আবার ওই দিন আমি শুনছিলাম প্রধান উপদেষ্টা বলছেন যে 17 বছর যারা আছে তারাও হয়তো ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারে, যদিও আমি একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন যে সরকারের সুনির্দিষ্ট প্রস্তাবনা এ ব্যাপারে নেই। তারপর নির্বাচন কমিশনার একজনকে আমি বলতে শুনছি যে রাজনৈতিক যদি দলগুলো একমত হয় তাহলে হয়তো এটাও সম্ভব হবে। আপনার কি মনে হয় যে কোনো একটি নির্দিষ্ট মহলকে সরকার কিছুটা সময় দিতে, দল গুছানোর সময় দিতে নির্বাচনটা কিছুটা পেছাতে যাচ্ছে? মানে যেগুলো কথা বললেন তা থেকে মনে হয় না, অন্যভাবে থাকতেই পারে, সে বিতর্ক করছে। অন্যভাবের কি কোনো প্রেক্ষাপট আপনার চোখে পড়েছে? না, অন্যভাবে মানে আমরা তো একটা সময় বলতাম কিংস পার্টি তৈরি হয়, সে ধরনের কিংস পার্টি কি? মানে হ্যাঁ, এই যে একটা প্রশ্ন তুললেন, তারা যে রাজনৈতিক দলটা করতে যাচ্ছে এরা তো সরকারের মধ্যে আছে, এদেরকে কিংস পার্টি বলা যায় জানি না, কিন্তু প্রশ্ন তো করা যায়, এটা আমি মনে করি। প্রশ্ন যদি করা নাই যায় তাইলে একজন উপদেষ্টা কত 10 কিলো না কত পথ ঘুরবার জন্য হেলিকপ্টার এত লম্বা সময় 6 দিনে 28 মাস এতদিন ব্যবহার করলে কীভাবে? এটা তো গভর্নমেন্টের সাপোর্টে, এবং এটা একটা পলিটিক্যাল ক্যাম্পেইন, তো নিশ্চিতভাবেই সে অভিযোগ করা যেতে পারে। এইরকম আরও বেশ কিছু ঘটনা আছে,
কিন্তু আপনি যে কথা বলছেন যে ডক্টর ইউনূস বলে 17 বছর বয়সের ভোটার করবে, হয়তো এটা আলোচনাই হবে না। যেহেতু রাজনৈতিক দলগুলো ছাড়া ছিল, তারাও কত কথা বললো না, এটা টকড আউট হয়ে গেল। সো এইটা থেকে আমি বলবো না। একজন উপদেষ্টাকে আমি বলতে শুনছিলাম, তিনি বলছিলেন যে শুধু ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি। এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখেন, তরুণ উপদেষ্টা মানে একজন? প্রেক্ষিতটা ইম্পর্টেন্ট, নিশ্চিতভাবেই শুধু ভোটের জন্য কি এটা মানে সংস্কার ইস্যুতে যখন কথা হচ্ছিল, রাজনৈতিক দলগুলো যখন সংস্কারের জন্য প্রেসার আমি তো দিচ্ছে। জানি, জি, আমি মনে করি সেই হিসেবে এটা একটা যুক্তি পাওয়া যেতে পারে। কেন? ধরেন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাড়াতাড়ি ভোট করে ফেলতে হবে, আর একজন বলছে ভোটটা ভালো মতো করতে হবে, তাড়াতাড়ি করলে ভোট ভালো হবে না। যদি ভোট ভালো না হয় তাড়াতাড়ি করলে, তাহলে আপনার সময় নেই ভোট করতে হবে, 9-6 ভোট করবার দরকার নেই। এই একটা দাবি তো ছিল, আবার যারা ফ্যাসিবাদ ফিরে আসে, এখনও আছে। তার মানে ফ্যাসিবাদ মানে কি শেখ হাসিনার ফ্যাসিবাদ বলছেন, শুধু নাকি যে কেউ ফ্যাসিবাদ যেন না হয়ে ওঠে? অবশ্যই ফ্যাসিবাদ মানে এটা একটা শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে। আচ্ছা। শেখ হাসিনা ফ্যাসিবাদের তো বলা হচ্ছে না। সেটা যদি হয় তাহলে আপনি দেখবেন আমাদের রাষ্ট্রের সংস্কার করতে পারলে কি আমরা জায়গায় যেতে পারবো। আমি যদিও মনে করি যে কনস্টিটিউশন যতভাবে তৈরি করেন, তারপরে ফ্যাসিবাদ মানে মার্শাল হলে আপনি কী করবেন, সেটা তো ফ্যাসিবাদ, ওইটা না। তারপরেও আপনার কনস্টিটিউশনের মধ্যে তাকে ব্যবহার করে ফ্যাসিবাদ চর্চা করা যায়, এই জায়গাগুলোতে আপনাকে বন্ধ করতে হবে। দেশের আইন বিধান যাচাই তো বন্ধ করতে হবে, খুঁটিনাটি দেখেই তো করতে হবে। এই সময়টা আপনাকে দিতে হবে। এটা যদি দিতে না আইন পাস করতে গেলেও তো সংসদ প্রয়োজন না, কেন এলএফও দিয়ে হবে। এখন আপাতত তো চলবে। ধরেন যতগুলো দল আছে তারা মিলে বসে ঠিক করলো এই ব্যাপারে আমরা সংবিধান সংশোধন করতে রাজি আছি। আচ্ছা, ইলেকশনের পরে মানে সব রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে বলে, এইটাই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আসলো। ধরেন কনজিকিউটিভলি 2 টার্ম কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, তাহলে ওরা থেকে গেল মানে কি, ভোটে 1 টার্মই জিতবে, পরের টার্মে তো যেতে পারছে না। এই রকম বিধান এমন করলেন যে তার জবাবদিহি নিশ্চিত করলেন। আপনি পাওয়ার ডিসেন্ট্রালাইজ করে দিলেন। যত পাওয়ার ডিসেন্ট্রালাইজ করবেন তত ফ্যাসিবাদের এখন তো ফিরে আসবার সুযোগ তো কমবে। এগুলো কনস্টিটিউশন বিধান তো আছেই, করা যাবে সেগুলো। তো সেগুলো করেই ভোটটা করি। ওতে যদি 6 মাস বেশি লাগে, আমি খুব ক্যাটেগরিক্যালি বলি, আমি সেই 6 মাস দেবার পক্ষে। কিন্তু আমি কি জাজ করতে পারবো না এটা ভালো হলো না খারাপ হলো, এই সংস্কারটা গণতন্ত্রের পক্ষে যাবে কি যাবে না, জাজ করতে পারবো না? আচ্ছা, জাজ করে বলবো। তো এই 6 মাস বেশি দিয়ে কবের মধ্যে নির্বাচন হলে মনে হয় যে না ঠিকঠাক সময় হয়েছে? আমি সেই ইস্যুগুলো কিন্তু জানি না, আমি এটা একটা থিওরিটিক্যাল বিষয় বললাম, কিন্তু আমি এখন ইস্যুগুলো জানি না। ধরেন কনস্টিটিউশনে যেটার উপরে কথা বলা হচ্ছে সেটা তো প্রপোজাল তারা দেবেন, প্রপোজাল দেবার পরে বিতর্কটা হবে। ওই প্রপোজাল পড়লে আপনি বুঝবেন এই বিতর্ক কতদিনের মধ্যে নিষ্পত্তি করা যেতে পারে, বুঝবেন না? তা যদি নাই বোঝেন তাহলে কনস্টিটিউশন হাত দিলেন কেন? আপনি তো কনস্টিটিউশন প্রিপেয়ার করছেন, সেই কনস্টিটিউশনের দোষ ত্রুটি কী বেরোলো 1 বছর প্র্যাকটিস হওয়ার পরে কি কিছুই বুঝতে পারবেন না। যেটুকু বুঝবেন সেটুকু বাদ দেবেন। তার জন্য আবার সংসদে বসা বাদ দিল। কেউ যদি বলে এটা বাদ দিলেন পরে কিন্তু খুব ক্ষতি হবে, পরের কথা তো তখন দেখা যাবে, কিন্তু আবার এখনকার জ্ঞান বলছে এটা খারাপ হবে। ঠিক সেইভাবে লিগ্যাল ফ্রেমওয়ার্কে করেন বা একটা রাষ্ট্রীয় নির্বাহী আদর্শে করলেন করে তখন সবার মধ্যে একটা লিখিত দলিল থাকবে যে আমরা গেলে এগুলোকে র্যাটিফাই করে দেবো, র্যাটিফাই হয়ে যাবে। এক ধরনের একটা অভিযোগ আছে যে এই সরকার কাগজ কলমে মানে কেতাবি কথাবার্তায় যতটা ভালো, মাঠের কাজকর্ম ততটা ভালো না। যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগের তো একটা লিগ্যাসি চলেই এসেছিল, তারপরেও মাঠে কাজকর্ম দেখা যায়নি। এর সত্যতা বা এই ধরনের দাবিকে আপনি এগ্রি করেন? এগ্রি করি, অফকোর্স এগ্রি করি। মানে এইটা ধরেন খালি এইটুকুর মধ্যে তো শুধু দ্রব্যমূল্য বলছেন কেন, পুলিশের যে বিষয়টা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি, অ্যাডমিনিস্ট্রেশন, কিছু তো তারা শিথিল করতে পারে নাই, কিছুই করতে পারেনি আমি বলবো। এবং ইভেন ধরেন ডক্টর ইউনূস এত বড় একজন অর্থনীতিবিদ, আমাদের অর্থনীতির যে খুব অগ্রগতি হয়েছে তা তো না, খালি বলছেন রেমিটেন্স বাড়ছে। আচ্ছা, রেমিটেন্স তো বাড়তেই পারে, টাকা তো আগে পাঠায়নি, ধরে রেখেছিল। এখন দেখছে না এই গভর্নমেন্টকে বিশ্বাস করা যেতে পারে। হ্যাঁ, গভর্নমেন্ট তো মোটামুটি স্টেবল আছে, গভর্নমেন্ট তো 1.5 বছর 2 বছর টিকতে পারে, তো টাকা পাঠাচ্ছে। এইটা একটা অর্থনীতির হেলদি সাইন। তারা নিশ্চয়ই রেমিটেন্স বাড়াটা গভর্নমেন্টের অর্থনীতির একটা স্ট্রেংথ, কিন্তু তার মানে এটা একটা হেলদি সাইন, তাদের জন্য এটা ভালো হচ্ছে এরকম করে বলা যাবে না। আপনার ইনভেস্টমেন্ট তো কিচ্ছু বাড়েনি, আপনার এমপ্লয়মেন্ট বাড়েনি, আপনার জিনিসপত্রের দাম কমাতে গিয়ে আরও বাড়িয়ে ফেলছেন। এখন আপনি যদি বলেন কেন দেখো না আমাদের শাকসবজির দাম কমে গেছে, এটা তো সিজন, এই সিজনে শাকসবজির দাম কমবারই কথা, আর এবারে প্রোডাকশন ভালো হয়েছে। কিন্তু এটাকে রিলেট করে অন্যান্য জিনিসের তেল ওই দাম তো কমে নাই।
ওই থেকে আমি বলছি যে মানে অর্থনীতির অগ্রগতি, ইফ ইউ টক অ্যাবাউট দ্য এভরিডে বিজনেস অফ লাইফ হুইচ ইজ ইকোনমিক্স, সেটা ঘটেনি। এভরিডে বিজনেস অফ লাইফে আমরা কষ্ট করছি। আমাদের মাঠ পর্যায়ে মানে দাম বৃদ্ধির পেছনে একটা বড় কারণ ধরে নেওয়া হয় সিন্ডিকেট, একটা বড় কারণ ধরে নেওয়া হয় চাঁদাবাজি। তো চাঁদাবাজি হচ্ছে, সবাই জানে, এখনো হচ্ছে। এবং একটা সময় আওয়ামী লীগের লোকজন করতে, এখন তো কোনো না কোনো পলিটিক্যাল পার্টিরই করে, ছাত্ররা নিশ্চয়ই করে না, এবং আওয়ামী লীগও করছে, তাও বিশ্বাসযোগ্য না, কারণ মাঠেই তো কাউকে পাওয়া যায় না। ছাত্ররা করছেই না, আপনি কেমনি বলতে পারেন? এর ধরনের কোনো তথ্য প্রমাণ তো এখনো পর্যন্ত আমরা পাইনি। ছেলে যদি দেখে বাপ ঘুষ খায়, তো ছেলে সুযোগ পেলে কি টাকা পয়সা বানাবে না? আচ্ছা, তার মানে আপনি বলছেন যে চাঁদাবাজির একটা অংশ এখন ছাত্ররাও করছে? না, এরকমই বলছি না, কিন্তু আপনি যেভাবে বলছেন হচ্ছে না, আচ্ছা, আমি এইরকম শুনছি। এমনও তো হতে পারে যে, আচ্ছা ধরে নিলাম আমি তর্কের খাতিরে, যে হয়তো ছাত্রদের কেউ কেউ করছে, পলিটিক্যাল পার্টিরও কেউ কেউ করছে, গভর্নমেন্ট তো তার জানার কথা, কারণ ওপেনলি হয়। গভর্নমেন্ট কি কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্যাল ফরম্যাটকে কি ফেভার করতে যাচ্ছে, বা সাহস করছে না তাদের কাছে হাত দেওয়ার? বা ধরেও নেই যদি ছাত্ররাও করে, মানে হাত দিচ্ছে না কেন? গভর্নমেন্ট তো একটা বায়ু বিষয় নয়। জি, ধরেন আমি এরকম একটা উদাহরণ দিই, থানার ওসি বসে আছে চুপ করে, একটা অভিযোগ নিয়ে গেলেন, আপনি শুনলো, স্যার একটু তদন্তের জন্য আসেন স্যার, যেতে পারবো না ভাই, আমার স্টাফ নেই। কী করবেন আপনি? ওটা তো আর চিফ অ্যাডভাইজার ফোন করেছে, বলছে আমার স্টাফ নাই, তো কী করবো আমি? ওর চাকরি বন্ধ করে দিতে পারেন। ওই কারণে হয়তো দেখবে যে 100টা ওসি কাজ বন্ধ করে দিল, এমনিতেও কাজ করে না। মানে আমি বলছি যে সরকার মানে যদি আপনি মনে করেন যে অ্যাডভাইজারি বডি, এটি তো সরকার না, তারা ওই কন্ট্রোলটা করতে পারছে না, এটা হচ্ছে রিয়েলিটি। তাহলে সরকার মানে কার? আমলা না, সরকার মানে টেকেন এভরিথিং টুগেদার, সেটা পরিচালনা করছে অ্যাডভাইজারি বডি, কিন্তু করে কীরকম করে সেটার মেকানিজম তো থাকে, কানেক্টেড থাকে একটা আরেকটার সাথে, মানে আর্টারি ভেইন যেরকম চলে এইরকম চলে। কিন্তু আপনার আর্টারি কিংবা ভেইন এরকম দুর্বল হয়েছে যে ব্লাড সাপ্লাই ঠিকমতো হচ্ছে না, এরকম যদি হয় তো তখন তারা পারবে না। যেরকম আমি এই উদাহরণ প্রায়শই বলি, লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বের আমার 6 ঘন্টার মধ্যে 22 জন না 23 জন সেক্রেটারি ট্রান্সফার করে দিয়েছিলেন, সোজা হয়ে গেছিল সব। বাবা, এই সরকার ডেঞ্জারাস। আর এই সরকার ক্ষমতার ব্যাপারে ছাত্র গিয়ে বলছে আমাকে অটো প্রমোশন দিতে হবে, অটো প্রমোশন দিয়ে দিয়েছে। সবাই বুঝছে এই সরকারটা দুর্বল, অতএব অনেকে অনেক দিন ধরে কিছু পারে নাই। গভর্নমেন্ট ওই জায়গায় তো ডিসিপ্লিন আনতে পারে তার যোগ্যতার অভাবের কারণে, দাম কমাতে পারে যেমন না বোঝার কারণে। আবার বলছি এভরিডে বিজনেস অফ লাইফ ইকোনমিক্সের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে ডক্টর ইউনূস খুব এক্সপার্ট নন। উনি হয়তো ম্যাক্রো লেভেলে আরও অনেকগুলো বিষয়ে অনেক বেশি। উনি যখন বাইরে গেছেন, আমেরিকায় গেছেন, $10 বিলিয়ন প্রমিস করেছে অন্যান্যরা যে তোমাকে সাহায্য দেবো। এর আগে যে সরকারটা ছিল আওয়ামী লীগের সরকার, সে গিয়ে লোন হাই ইন্টারেস্ট রেটে দিতে চাইলেও দিতে চাই, তুমি শোধই দিতে পারবে না। দুটাতে ওই তফাৎটা হয়েছে, তার বাইরে খুব কিছুই তো হয় নাই। এখন এই সরকার মানুষের কনফিডেন্সের জায়গায় আসতে পারবে না, এই সরকার এই কারণে ঠিক আসতে পারেনি এখন পর্যন্ত, এবার ঠিক মতো দেশটাও চালাতে পারছে না। এবং এরকম একটা সরকার দেখে বিউরোক্রেসি বা হোল অ্যাডমিনিস্ট্রেশন মনে করছে ওদের কথা শুনবো কি, 1.5 বছর পরে তো এরা আসবে, ওদের কথা শুনি, হচ্ছে এটা। আপনার কি মনে হয় তার মানে সরকারের এখন মানে দিস হাই টাইম দে শুড বি ভেরি মাচ স্ট্রিক্ট, খুব কঠোরভাবে এখন অনেক কিছু দমন করা উচিত? ওইটা আমি জানি, স্ট্রিক্ট হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, একটা অবজেক্টিভ রিয়েলিটি লাগে। তাদের কি এটা আছে? আমার মাঝে মাঝে মনে নিশ্চয়ই আছে। কেননা এখন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সমর্থন করছে। এক্স্যাক্টলি, যে সেই ম্যান্ডেট তো তাদের আছেই, এখনো উত্থানের পর তো সেটা আছেই। তারা ডেকে যদি বলে সমস্যা কোথায়, মানে সবার কথাই শুনতে হবে, ডেকে বলে এই এই জিনিস আমি অ্যাড্রেস করতে চাই, আর এই পার্টিগুলো দেখে এগুলো জেনুইন, ঠিক আছে, তারা রাজি হলো, এইটা দেখলে আর গভর্নমেন্ট কিছু করতে হবে না, ওরা এমনিতে টাইট হয়ে যাবে। কিন্তু গভর্নমেন্ট এগুলো কোনো ম্যানুভারিং তো নাই, কোনো কিছু নেই গভর্নমেন্টের। গভর্নমেন্ট অপোজিশনের সাথে কথা বলে না, গভর্নমেন্ট, আমি তো পুলিশের সাথে এদেরকে মিটিং করতে দেখছি না, পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করছেই না। পলিটিক্যাল পার্টির সাথে ডক্টর খুবই আনকমফোর্টেবল, উনি রাজনৈতিক দলগুলোর সাথে ক্রাইসিসের কথাবার্তা কার সাথে বলছেন উনি? নিজের উপদেষ্টা পরিষদ শুধু না, কার সাথে যে কথা বলছেন সেটা তো আমি দেখছি না। তবে উপদেষ্টা দুজনের সাথে কথা বললে ওটা শুনি, হ্যাঁ ফোন টোন করেন, এবং সেগুলো একটু মেথডিক্যাল মানুষ, তো সেই সমস্ত কথাবার্তা জিজ্ঞেস করেন কী হয়েছে শোনেন। কিন্তু এইটা কি উনি করতে পারছেন যে আচ্ছা জামাতের যে এইরকম একটা কথা বললো, এটা কী কনসিকুয়েন্স হতে পারে বলো তো, এইটা নিয়ে কি করতে পারি, আমাদের কিছু করার আছে কিনা? করছেন না। আমি বলছি একজন যখন বললেন যে জাতীয় সঙ্গীত বদলাতে হবে,
2-3 দিন যাওয়ার পরে সরকার বলে দিয়েছিল এই বিতর্ক আমরা শুনতে চাই না, বন্ধ হয়ে গেছে। কন্ট্রোল তো ছিল। এখন তারা এরকম করছে না। এই যে ছাত্ররা যা করলো, বিশেষ করে তাদের এই প্রোক্লামেশন নিয়ে, গভর্নমেন্ট কি করলো? গভর্নমেন্ট তো প্রথমে ডিজন করলো, তারপর বললো সবাই মিলে আমরা দিব, তারপরে ওন করলো, মানে সবাই মিলে দিতে পারবে। তাই কেন বলছেন? মানে সবাইকে একসাথে এসে পৌঁছাতে পারবে না? আজ পর্যন্ত সবার সাথে কথাই বলেন, কিন্তু এক অ্যাডভাইজার বলে দিয়েছেন আমরা আলোচনা শুরু করেছি, এগুলো করে হবে। আবার ছাত্ররা বলছে 15 তারিখের মধ্যে দিতে হবে। কোথা থেকে 15 তারিখে বলে দেবে? পার্টি আছে অন্তত 50-60টা। আচ্ছা, আমি ধরো সব বাদ দেবে, রেজিস্টার্ড পার্টি 40টা 45টা আছে, 42টা আছে। এদের সাথে কথা বলবে 15 দিনের মধ্যে পারবে নাকি 42টা দলের সাথে কথা বলতে? ওরা যখন 15 দিন বললো দিতে হবে, তখন উপদেষ্টা বললেন হ্যাঁ আমরা চেষ্টা করছি, অলরেডি আমি কথা বলছি। তাদেরকে বলা দরকার ছিল এটাতে একটু সময় লাগবে, ছাত্রদেরকে আমরা বলবো আমরা দেবো, একটু ধৈর্য ধরো। তাদেরও একটা মিনিং বুঝতাম যে দে আর প্র্যাকটিক্যাল। আমি তো সুযোগ দেখি না। আমার সাথে কেউ কথা বলে নাই, আমার পার্টির সাথে। আমি যে জোট করি গণতন্ত্র মঞ্চ, তাদের কারোর সাথে কথা বলে নাই, বিএনপির সাথে কথা বলে নাই। এখন তলে তলে কেউ ফোন করে গোপনে গোপনে কারোর সাথে কথা বলে, সেটা যদি বলে, সেটা তো ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনার কি মনে হয় জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার শেষ পর্যন্ত ছাত্রদের চাপে পড়ে বা অন্য কোনো কারণে এরপর জিনিসটা অন করে তারপর একটু সহজ সরল, মানে একটু কঠোরতার থেকে সরে এসে মানে বোঝাতে চাইলো যে আমরা সবার সাথে আছি? সেইটা ঠিক আমি বলতে পারবো না। এই সরকারের হয়েছে কি, ওই যে ডক্টর ইউনূস প্রথমেই বলেছিলেন, ওই হিসেবে দেখতে গেলে আমাদের প্রাথমিক নিয়োগকর্তা তারা, হুইচ ইজ এ ভেরি ব্যাড স্টেটমেন্ট। ওইটাকেই উনি এখনো ধারণ করছেন। আচ্ছা, অতএব ছাত্রদের কথা উনি রাখছেন, কিন্তু ছাত্রদেরকে উনি তো মানাতেই পারছিলেন না। শেষ পর্যন্ত তাকে বলতে হয়েছে তোমার কথা না যদি শোনো তাহলে আমি চলে যাই, যদি আমি এটা বলবার কোনো অথরিটি নাই। আমি শুনেছি এরকম, ভুলে হইতে পারে, কিন্তু আমি শুনেছি তো শুনেছি, আমার মাথার মধ্যে আছে এইটা, আমি তাই বললাম। এবং এই কারণে ওরা মানলো। তারা তো প্রোগ্রাম পোস্টপোন করে, সেম প্রোগ্রামই ছিল, কিন্তু ওইটা ছিল নাও আর নেভার। সেটাকে বললো তারা ইউনিটি সমাবেশ। এর কোনো মানে তো আর ঐক্য সমাবেশ। তার মানে আগামী এই যে 10-12 দিন আছে, 10-11 দিন, এর মধ্যে আপনি প্রোক্লেমেশনের কোনো সম্ভাবনা দেখেন না? মানে সবার সাথে, সব স্টেক হোল্ডারদের সাথে মানে কথা এখন বলতে হবে একা একা সরকার যদি একটা প্রোক্লামেশন করে দিয়ে যদি দাবি করে যে সবার সাথে কথাবার্তা বলেছে, বলে দিয়েছে বললে যদি, তাহলে আমি জানি না সেটা করবে কিনা। আর একটা হলো, অত পার্টির সাথে কথা বলতে, বিএনপির সাথে কথা বলো তো, ওদের সাথে লাইনটা হয়েছে, ধরেন কথার কথা বলছি। বিএনপির সাথে হয়েছে নাকি জানেন কিছু? মানে তারা আমি জানি বা না জানি, একটা ধারণার উপর একটা কথা বললাম। আচ্ছা, আলোচনা তর্কের জন্যে। যেরকম করে ডক্টর ইউনূস বেগম জিয়াকে সেনা দিবসে সম্মান দেখিয়েছেন, যেইভাবে সামরিক বাহিনীর প্রধান বেগম জিয়ার সঙ্গে এখন দেখা করতে গেল, লুকস ভেরি গুড। আমি কোনো কষ্ট পাইনি, কিন্তু একটা ইন্ডিকেশনও দেয় যে তাদের সাথে সম্পর্কটা ডেভেলপ করছে। দ্যাট ইজ ডেফিনিট। সম্পর্কের পতন কিছু হয়ই নাই। আর সম্পর্কে এক জায়গায় যদি স্টেই করতো, তাহলে উনি যাবেন। এটা তো ভালো সাইন না? ভালো সবচেয়ে বড় দলের সাথে করছে, আমি তো ভালো সাইন বলছি, কিন্তু এই ভালো সাইনটা এরকম রেজাল্ট তো হইতে পারে। বিএনপির সাথে কথা বলে তাহলে এইভাবে একটা করি, কারণ বিএনপি একটা স্টেটমেন্ট দিয়েছে, খেয়াল করবেন যে ওই স্টেটমেন্টে, ওই ঘোষণার মধ্যে এই 12 বছরের সংগ্রামের স্বীকৃতি থাকতে হবে। 15 বছরের। হোয়াট এ স্টেটমেন্ট! আরে একটা প্রোক্লামেশন মানে 12 বছরের স্বীকৃতি থাকা। এই আন্দোলনে ওনারাও যুক্ত ছিলেন, তো স্বীকৃতি তো হলো। ইজ দ্যাট এ প্রোক্লামেশন? নো ওয়ে। তারা তো এটা বলে দিলেন। কেন বললেন আমি তাও বুঝলাম না। এই যে বললেন, এই বলার উপরে ভিত্তি করে ধরেন আরও একটু এগিয়ে গিয়ে কথাবার্তা তাদের দুই পক্ষের মধ্যে হয়ে গেল, দিয়ে দিল, তখন কি বাকিরা তার বিরুদ্ধে হরতাল রাখতে পারবে? কি করবে? আচ্ছা, একটু আপনার নাগরিক ঐক্যের প্রসঙ্গে চলে আসতে চাই। কি অবস্থা হচ্ছে মানে আপনার রাজনৈতিক দলটির এখন? দেখেন 15 বছর সাংগঠনিকভাবে আপনারা একা একা কতটুকু শক্তিশালী? নাকি 15 বছর আমাদের বয়স 13 বছরের মতো। 2012 সালে যদি প্রতিষ্ঠা ধরি, হ্যাঁ, 13 বছরে, মানে এখন 25 পড়লাম বলে আমি 13 বললাম, নাহলে 12 বলতাম। আমি বাইরের কোনো জেলায় প্রকাশ্য সভা করতে পারিনি, পুলিশ আমাকে পারমিশন দেয়নি। আচ্ছা, তারপর 5 আগস্টের পরে? না, আমি আগে ওইটা বলি। তার ফলে কি হয়েছে জানেন, আমি যেতে পারিনি, পুলিশ পারমিশন দেয়নি। ভিডিওতে কনফারেন্স করব, ভিডিওর সব ডিভাইস খুলে নিয়ে চলে গেছে পুলিশ। তো মানুষ ভয় পাবে না? আসলেনি ওরকম করে। একটা কমিটি আমি যাইনি, অন্যরা গিয়ে করে আসছে জেলাতে,
সন্ধ্যার পরে যারা যারা দায়িত্বে আসছে তাদের বাড়ি থেকে হয় আওয়ামী লীগ, নাহলে এনএসআই, নাহলে ডিজিএফআই গিয়ে থ্রেট করছে কাল থেকে যেন না দেখি। পার হয়ে গেছে। ফলে আবার স্ট্রাকচার তো দাঁড়ায়নি। এখন হয়েছে ওই মানুষগুলো আসছে আবার আমাদের কাছে, তারা আওয়ামী লীগে যায়নি, অন্য দলে কথা বলছি, অনেক ব্যস্ততা যাচ্ছে আমাদের। মানে দৃশ্যত আমাদের পাওয়ারও আসে নাই, দৃশ্যত আমাদের কোনো গ্ল্যামার বেড়েছে তারা, কিন্তু ব্যস্ততা বেড়েছে। আমরা এগুলো গোছাচ্ছি এবং তাদের সাথে তো আমাদের মত বিনিময় করতে হচ্ছে। আমাকে ভাবতে হচ্ছে ও তো 10 বছর ধরে আসে নাই, এখন আসছে, অন্য কোনো মতলব আছে নাকি, আবার কি বুঝে আসছে। এটা যদি পার্টি আমি করি তাহলে যেন তার বলে নিয়ে আসলাম, ওরকম পার্টি নিতে আমি বিশ্বাস করি না। মানে যেমনি বাড়ো শক্তি বাড়াও, তাইলে ওরা চাঁদাবাজি করে, তাহলে ওরা অন্যান্য পথে চলে যায়। বড় বড় দলগুলো পারে না কেন? দল বড় করে যে একেবারে নীতি মেনে করে না, কিন্তু বড় দলগুলো ওই পথ মানত যদি, তাহলে দেশের পলিটিক্সের চেহারা বদলে যেত, চরিত্র বদলে যেত। আমরা এটা করার চেষ্টা করছি, এগোচ্ছি, খারাপ হচ্ছে না। আমি একটু জাতীয় নাগরিক কমিটির সাম্প্রতিক কার্যক্রমে চলে আসতে চাই, আপনাদের দলটা না, যেহেতু নাম কাছাকাছি সেজন্য আমি সেটা বেছে নিলাম। এবং তারা আমি দেখলাম যে খুব সাম্প্রতিক সময় ওই যেটা বলছি যে 6-7 দিনের কর্মসূচি, তা যেমন দিয়েছে, 100টা থানা উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে, মানে বেশ ভালোভাবেই আগাচ্ছে। আপনার কি মনে হয় যে জাতীয় নাগরিক কমিটি, মানে যেটা পরবর্তীতে গঠিত হলো 5 আগস্টের পরে, তারা আসলে ওই যে দল গুছানোর জন্য আপনাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে, যেটা আপনারা গেল 13 বছরে পারেননি? বিষয়টা বোঝার আগে বুঝতে হবে যে তারা কোথাও ছিল না, তারা এগুলো এগিয়ে তো মনে হচ্ছে যে বেশ স্পিডেই দৌড়াচ্ছে, দ্রুত গতিতে এগুলো এবং ক্ষমতায় চলে গেল। জাতীয় নাগরিক কমিটি তো ক্ষমতায় আছে। নাগরিক কমিটি কি ক্ষমতায় আছে? না তো, নাই, না, মানে কাগজে কলমে তো নেই। কাগজে কলমে না থাক, ক্ষমতায় কাগজে কলমে থাকতে হয় না। আপনি ওই পার্টি না করেও ক্ষমতায় থাকতে পারেন যদি অ্যারেঞ্জমেন্ট থাকে। এটা তো জানা কথা যে তারা সভা করে বলতে পারে এই যে সমস্ত কাউন্সিলরদের ব্যান করে দেওয়া হয়েছিল, ওটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা তাদের জাতীয় নাগরিক কমিটি ছিল, তারা নেতারা বক্তৃতা করেছে তো ওই দিন, ওই মঞ্চে বক্তৃতা করেছে না মোহাম্মদ সজীব ভুঁইয়া। তাকে অনুরোধ করব, তাকে বলবো যেন তাদেরকে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো। এর চাইতে নেকেড পাওয়ার ইউটিলাইজেশন আপনি কীভাবে করেন? করেছে তো তারা। এইটা এতে রেজাল্ট হয়েছে তারা, কারণ হচ্ছে যে তারা বুঝতে ভুল করেছে। আমার এটা কষ্ট লাগে, আমি কিন্তু ওদেরকে নিন্দা করবার জন্যে বা ওদেরকে ডকে তোলার জন্যে কাঠগড়ে দাঁড় করাবার জন্য করে বলছি না। আমি বলছি যে তারা কত বড় ভুল করলো, তারাই এই হাইপটা তৈরি করলো, একটা ভালো দেশ চাই, ভালো গণতন্ত্র চাই, উন্নত গণতন্ত্র, উন্নত সংস্কৃতি চাই, কিন্তু তারা কাজটা করলো উল্টোটা। ফলে হলো কি, ওরা যদি ওদের না ডেকে তারা বলতো আমরা এই কারণে এই দল করার চিন্তা করছি, এই করলে আমরা একটা দেশ ভালো করতে পারবো, আমাদের সাথে থাকেন, ওইটা মানুষকে হয়তো বেশি অ্যাপিল করতো। মানুষ যদি বলতো যে এই দল দেখছেন কেউ ঠিক না, আমরা ঠিক করব, তাও একটা অ্যাপ্রোচ হতে পারতো। কিন্তু তারা এইটা যে বলল, আমার স্টাডি হচ্ছে মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। এবং এই ধরনের অনেক কিছু ইন দ্য নেম অফ র্যাডিক্যালিজম মাঝে মাঝে বলছে তারা লাইনের বাইরে চলে যাচ্ছে। দেখেন, আপনি অনেক বড় মানুষ হতে পারেন, কিন্তু আপনার চাইতে গরিব, অর্থনৈতিকভাবে ছোট, লেখাপড়ায় ছোট, কিন্তু বয়সে বড়, তার সাথে যদি দুর্ব্যবহার করেন, মানুষ এটা পছন্দ করে না। আমাদের কালচারটা ভিন্ন। তো আপনাকে নিশ্চিতভাবে বুঝতে হবে, আমি এসেছি, কিন্তু আমার আগে সিনিয়ররা এত কিছু করেছে, তাদের সম্মান দেখিয়ে আপনি যদি আপনার রাজনীতি করতেন, তাহলে হয়তো মানুষ আপনাকে ভালোবাসত। কিন্তু যদি অসম্মান করে বলেন, আমি সবার মধ্যেই ধর একটা জিনিস দেখি যে এদের পেছনে আমাদের এত আকাঙ্ক্ষা, এত আশা, তাদের সাথেও আমরা থাকতে চাই, তারা তো আমাদের কাছেও আসে না, তারা আমাদের সাথে কথাও বলে না, এগুলো বলে অন্যান্যরা। সেই তারা তো বলছে আমরা যাচ্ছি মানুষের কাছে, যেই কারণে এই জনসংযোগ। মানুষের কাছে যাওয়া বলতে, হ্যাঁ এখন এই যে কমিটি করবে, এগুলো তো যাওয়া, কিন্তু যাওয়াটাও কি নিয়ে? আপনি একজনের কাছে একটা ভালো তত্ত্ব নিয়ে যেতে পারেন, আবার তাকে একটা অশ্লীল ছবি নিয়েও যেতে পারেন। একটা ইয়াং ছেলেকে আপনি আফিং দিয়েও কাছে টানতে পারেন, অথবা মারিজুয়ানা দিয়েও কাছে টানতে পারেন, অথবা তাকে একটা সত্যের পথ দেখিয়েও কাছে। তারা কি দিয়ে কাছে টানছে বলে মনে হয়? না, আমি পরেরটা নিশ্চয়ই বলছি না যে তারা আফিং দিয়ে করছে। তাদের আকাঙ্ক্ষার ব্যাপারে আমি কোনো প্রশ্ন করছি না, কিন্তু এইটা পলিটিক্স। যে লড়াইটা তারা করেছে, যেই বিশাল একটা বীরত্ব দেখিয়েছে, ওটার হয়তো বিশ্বে একটা অতুলনীয় জিনিস। কিন্তু এখন তো ওই পর্যায়ে নয়, এখন দেশটা গঠন করবার পর্যায়ে, সেটা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, ঐক্য গড়ে, এইটা আর এক জিনিস।
এইটা তারা প্রপারলি প্র্যাকটিস করছে বলে আমি মনে করছি না, কিন্তু তারা এটা পারে এখনও, এবং এখনও তাদের সময় আছে। যদি করে, বাংলাদেশ বদলে দেবার অর্ধেক কাজ তারাই করতে পারে যদি করে, কিন্তু আমি বলছি যদি করে, এবং তাদের উপর আমি আশা ধরে রাখতে চাই। ধরেন আমার বয়স 75, কথার কথা বলছি, আমি ওদের চলে বেশি বুঝি, কিন্তু তারপর আমি কাজ তো করতে পারবো 3, 4, 5 বছর, ওরা কাজ করবে আরও অন্তত 50 বছর বা 40 বছর। তো ভবিষ্যৎ তো তাদের কাছেই, এটা অস্বীকার করবার তো কোনো বিষয় নয় যে অ্যাপ্রোচটা চেঞ্জ করতে বলছেন না, আমি ন্যারেটিভটাও তৈরি করতে আচ্ছা। বলছি। এই পর্যন্ত তারা যে বৈষম্য বলছে না, বৈষম্য বিরোধী, তাদের কোনো কর্মসূচি আছে বৈষম্য বিরোধী কি? তারা শুধু আওয়ামী বিরোধী আর ইয়ের বিরুদ্ধে, ইন্ডিয়ান বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ওইটা করবে, ওটা তো সেন্টিমেন্ট, কিন্তু ওইটুকু হলে তো কমপ্লিট হবে না। ন্যারেটিভ ওই জিনিস আসতে হবে যে আমি এইভাবে একটা পলিটিক্যাল পার্টি চাই, আমরা পার্টি করব এইভাবে একটা পার্টি। যেমন এই ডক্টর ইউনূস, ডক্টর কামাল যখন গণফোরাম করছিলেন, সেখানে গিয়ে বক্তৃতা করেছেন, আপনার মনে আছে কিনা জানি না, নাহলে খুঁজে দেখবেন, আমার স্বপ্নের দল বলে। কীরকম দল উনি চান এইটা বলুক তরুণরা, আমরা এইরকম দল চাই, অন্য কোনো দল না থাকলে আমরা সেই দল বানাবো, আসেন আমাদের সাথে। মানুষ পাগল হয়ে তাদের কাছে যেত, কারণ মানুষ দেখছি আওয়ামী লীগের করে চলে গেল, আরেক যে পার্টি আসতে পারে ওর তো চাঁদাবাজি ইত্যাদি অভিযোগের মধ্যে পড়ে গেছে, প্রায় ওর পড়েছে। এই ছাত্ররা যখন বলতো আমরা সব বাইরে উঠে ঊর্ধ্বে উঠে একটা ভালো জায়গায় এসে দলটা করব, তখন মানুষ তাদের পেছনে যেতই, আমি এটা মনে করি। আচ্ছা, সেটা হলো না, এখনো হতে পারে না তা কিন্তু মনে করি না, এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।